Hello everyone. So we will discuss today questions on direct and indirect speech, which you will probably get in your SSC CGL examination. So these questions are basically based on question types that you might expect in the Tier 2 level of SSC CGL. So SSC CGL এর Tier 2 এর লেভেলের কিছু ধরনের প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। সো অ্যাজ ইউ নো ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ নিয়ে তো আমাদের আগেও ক্লাস হয়েছে, সেখানে আমি ডিটেলে থিওরি এবং রুলস যেগুলো আছে কনভার্ট করার, যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কিরকম ভাবে সেন্টেন্স গুলো কনভার্টেড হয় সেই নিয়ে আমরা অনেকটাই আলোচনা করেছিলাম। সো ইফ ইউ হ্যাভ মিস দ্যাট, প্লিজ আই উড টেল ইউ টু ডেফিনেটলি চেক আউট দ্যাট ভিডিও। সেটা আমাদের ই লার্নিং চ্যানেলের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো ওখানে রুলস গুলো খুব ভালো করে দেখবেন, বিকজ এই যে চেঞ্জ যেগুলো হয় তার মধ্যে অনেকগুলো স্তর আছে, মানে অনেক জিনিসের আমার খেয়াল রাখতে হবে। তো আজকে আমি অত ডিটেল আর আলোচনা করব না, আজকে মোস্টলি কিছু কোশ্চেন টাইপ আলোচনা করব, যেগুলো খুবই কমন টাইপের কোশ্চেন, যেগুলো আপনারা টায়ার 2 কেন মানে টায়ার 1-এও আপনারা এক্সপেক্ট করতে পারেন। সো বিগিন। কোয়েশ্চেনটা একটু পড়ে নেওয়া যাক, এখানে কি বলা আছে। In the following questions, a sentence has been given in direct or indirect speech. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect or direct speech. তার মানে প্রশ্ন বলছে যে একটা সেন্টেন্স দেওয়া আছে যেটা হয় ডাইরেক্ট স্পিচে আছে অথবা ইনডাইরেক্ট স্পিচে আছে। এবারে আপনাদেরকে বলা হচ্ছে যে ওইটাকে যদি ডাইরেক্টে থাকে ইনডাইরেক্টে করতে হবে, অথবা ইনডাইরেক্টে থাকলে ডাইরেক্টে করতে হবে। অফকোর্স আনসার অপশনস দেওয়া রয়েছে, প্রত্যেকটার জন্যই 4টে আনসার অপশন করে দেওয়া রয়েছে। তো আপনাদেরকে বেসিক্যালি চুজ করতে হবে যে কারেক্ট ট্রান্সফরমেশনটা কোন সেন্টেন্সটাতে রিফ্লেক্টেড হয়েছে। ঠিক আছে, দেখুন মোস্টলি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের ট্রান্সফরমেশন গুলোই দেয়, তো মেনলি আমরা আজকে সেইগুলো নিয়ে আলোচনা করছি। যেমন প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা বলছে হি সেড কমা ইনভার্টেড কমাস ওপেন, বিকজ এটা ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। ডাইরেক্ট ফরম্যাটের যে সেন্টেন্সটা থাকবে সেটা একটা ইন্ট্রোডাকশন করবে একটা সাবজেক্ট ভার্বকে দিয়ে, এবং তারপরে উইদিন ইনভার্টেড কমাস এর মধ্যে যে অ্যাকচুয়াল স্টেটমেন্টটা, তার মানে বক্তা যিনি, এখানে যেমন হি হচ্ছেন বক্তা, উনি এক্স্যাক্টলি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোই ইনভার্টেড কমাস এর মধ্যে উল্লেখ থাকবে। তো সেটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচের ফরম্যাটটা। ঠিক আছে, এখানে যেমন হি কি বলেছেন, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। ওকে, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। আচ্ছা, এই যে আমরা সেন্টেন্সটাকে এখানে যে দেখছি, প্রত্যেকটা সেন্টেন্স যে একই রকম ভাবে ট্রান্সফর্মড হবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তো বিভিন্ন রুলস আছে যেগুলো লাইক আই ওয়াজ সেইং, যেমন সব থেকে প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে স্টাইল অফ রিপোর্টিং, মানে যেরকম ভাবে ডাইরেক্ট স্পিচে বলা রয়েছে সেটাকে যখন আমরা ইনডাইরেক্টে রিপোর্ট করছি তাহলে সেই রিপোর্টিং এর স্টাইলটা কিরকম হবে সেটা আমরা দেখি অনেক ক্ষেত্রে। যে যদি জেনারেলি বলা হয় কোনো একটা কথা তাহলে আমরা সেড বলেই বলবো, ডাইরেক্টেও হয়তো সেড থাকবে আর ইনডাইরেক্টেও হয়তো যেটা হবে সেটা সেডই হবে। ঠিক আছে, সিম্পলি যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা বলছি। ঠিক আছে, আবার যদি আমরা একটা প্রশ্ন করছি বা ডাইরেক্ট স্পিচে যদি একটা প্রশ্ন করা হয়েছে, মানে ইন্টারোগেটিভ ফরম্যাটে যদি থাকে বা একটা প্রশ্ন করা হয়েছে, তাহলে সেটা যখন রিপোর্টিং হবে তাহলে সেটার ইন্ট্রোডাকশনের স্টাইলটা পাল্টে যাবে। বলা হবে যে আস্কড অর এনকোয়ার্ড, বক্তা নামটা দিয়ে তারপরে বলা হবে আস্কড অর এনকোয়ার্ড। ঠিক আছে, তো এরকম এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য স্টাইলটা আলাদা হবে। তো এরকম ভাবে বা সেন্টেন্সটা পড়ে আমরা অনেক সময় যদি দেখি একটা কমান্ড আছে তাহলে বলতে হবে কমান্ড অথবা অ্যাডভাইসড। ঠিক আছে, তো মূল বক্তব্যটা থেকে হিন্ট আমরা পাবো, সেটাকে বুঝে আমাদেরকে সেরকম স্টাইলে রিপোর্ট করতে হয়। এছাড়া আর কি কি জিনিস চেঞ্জেস যেগুলো চোখে পড়ে যখন আমরা এই ট্রান্সফরমেশনটা করছি, একটা বড় চেঞ্জ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইন কেস অফ টেন্স। ঠিক আছে,
তো যেমন আমার ওই প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি থাকে ডাইরেক্ট স্পিচে, সেটা যখন ট্রান্সফর্মড হচ্ছে তখন সেটা সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হচ্ছে। আবার যখন আমার ডাইরেক্ট স্পিচেই সাপোজ যে বক্তব্যটা আছে তার মধ্যে হয়তো একটা যে প্রধান যে প্রিন্সিপাল ভার্বটা যেটা হয়তো সিম্পল পাস্ট টেন্সে আছে, তো সেটাকে যখন আমি ট্রান্সফর্ম করব তাহলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। কেন হবে, কিভাবে হলো, অবশ্যই আপনারা ওই ভিডিও দেখবেন। তো এইগুলো তো হচ্ছে বেসিক কিছু চেঞ্জেস যেগুলো চোখে পড়ে। এছাড়া আরো চেঞ্জেস আছে, যেমন একটা নিয়ারনেস এর কথা আমি আমার আগের ক্লাসেও কথা বলেছিলাম, যে নাওটা দেন হয়ে যায়, দিসটা দ্যাট হয়ে যায়, ঠিক আছে, দাসটা সো হয়ে যায়। কিছু ওয়ার্ড থাকে যেগুলো টিপিক্যালি চেঞ্জ হয়, আমি সেগুলো আমার প্রিভিয়াস ক্লাসে সব ডিসকাস করেছি, অবশ্যই দেখবেন। তো এইগুলো বাদ দিয়ে কিছু এক্সেপশনও কিন্তু কখনো কখনো কাজ করে। হ্যাঁ, মোডালস এর কথাটা বলতে ভুলে গেলাম, মোডাল রিলেটেড কিছু চেঞ্জেস থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে মোডালস এর ক্ষেত্রে চেঞ্জ হয় না। যেমন ধরুন পাস্ট ফর্ম অফ মোডাল যেগুলো থাকবে, যেমন মাইট, কুড, শুড, এগুলো যদি থাকে, তো আমরা যখন ভার্বের চ্যাপ্টার পড়েছিলাম, মোডালস নিয়ে আলোচনা করেছিলাম, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি ডাইরেক্ট স্পিচেই পাস্ট ফর্ম অফ মোডালটা ইউজড হয়ে থাকে, বিকজ মোডালের তো এটা একটা বৈশিষ্ট্য যে সেটা পাস্ট ফর্মের মোডাল গুলো আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলতে পারি বা ডাইরেক্ট স্পিচে ইউজ করতে পারি। তো সেটা যদি হয়ে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কিন্তু সেটা আগের ফর্মে মানে প্রেজেন্ট ফর্ম অফ মডেলে চলে যাবে না। তার মানে মাইট কথাটা বা কুড কথাটা যদি ইউজ হয়ে থাকে সেটা কিন্তু মে বা ক্যান হয়ে যাবে না যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে সেটাকে কনভার্ট করছি। মাইটটা মাইটই থাকবে, কুডটা কুডই থাকবে, শুডটা শুডই থাকবে। এরকম আরো কিছু আছে যেগুলোরও আমি ভালো করে লিখিয়ে দিয়েছিলাম, প্লিজ ডু ফলো দ্যাট। সো কিছু এক্সেপশন কাজ করে, যেমন এই মডেল রিলেটেড এক্সেপশনটা বললাম। এছাড়াও কখনো কখনো আপনারা দেখবেন যে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, ফর এক্সাম্পল ইউনিভার্সাল ফ্যাক্টস, এটাও বলেছিলাম। তো ইউনিভার্সাল ফ্যাক্টস এর রুলটাও ওখানে বলাই আছে, কিন্তু এক্সাম্পল একটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইউনিভার্সাল ফ্যাক্ট মানে কি, যেই জিনিসগুলো পৃথিবীর সর্বত্র সব ক্ষেত্রে প্রযোজ্য, যেটা সর্বকালে সর্বক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেরকম কিছু যদি বক্তব্য থেকে থাকে সেগুলো ইউনিভার্সাল ফ্যাক্টস। অলরাইট, যেমন এইখানে একটা ইউনিভার্সাল ফ্যাক্টকে নিয়ে আলোচনা হয়েছে, যখন সেটা হবে তাহলে আমরা জানি টেন্স যে পরিবর্তন হয়, তার মানে জেনারেল পারসেপশন হিসেবে যে প্রেজেন্ট টেন্সে যদি মূল ভার্বটা মানে সেন্টেন্সের ভেতরকার যে ভার্বটা, সেই মূল ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সেও থাকে সেটাকে আমরা পাস্ট করে নেবো। এটা হচ্ছে জেনারেল পারসেপশন অ্যাবাউট কনভার্সন ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। কিন্তু কথাটা যখন একটা ইউনিভার্সাল ফ্যাক্টকে নিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি পাস্টে যদি আমার মূল ভার্বটাকে নিয়ে যাই, তাহলে হয়তো আমি সেই ইউনিভার্সাল ট্রুথ যেটা আছে সেটাকে কিন্তু আমি তাহলে মেস আপ করে দিতে পারি বা সেটা গন্ডগোল হয়ে যাবে। তাহলে কিন্তু সেইটার যে তাৎপর্যটা অ্যাজ আ ইউনিভার্সাল ফ্যাক্ট অফ ট্রুথ। তাই এই সব ক্ষেত্রে আমরা কিন্তু যেমনটা আছে ইউনিভার্সাল ফ্যাক্টের ক্ষেত্রে মেন ভার্বটাকে আনডিস্টার্বড রাখবো। ওকে, and it is seen in this sentence as well. Let us see how. যে মেন সেন্টেন্সে আছে, বক্তা এখানে হচ্ছে হি, তিনি বলছেন the moon revolves round the earth, যে চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। So this is a universal fact. এরকমও হতে পারতো যে the earth revolves round the sun. That would also been a universal fact only, isn't it? So এবারে এই যে কথাটা আছে এখানে the moon revolves, যে মেন ভার্বটা যেটা আমার আছে, প্রিন্সিপাল ভার্বটা যেটা আমার সেন্টেন্সের আছে সেটা হচ্ছে revolves। ঠিক আছে, এবার this is the, I can call this the principal verb. Okay, so if I talk about the principal verb, if I try and change it, suppose if I try and change this,
লাইক গোয়িং বাই দ্য জেনারেল পারসেপশন কি আমার সেন্টেন্সের মেন ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে আছে, নর্মাল রুল অনুযায়ী যেটা সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্টে চেঞ্জড হয়ে যায়, সেটা যদি করতে হয় তাহলে কিন্তু আমি এই ইউনিভার্সাল ফ্যাক্টটাকে গন্ডগোল করে দেবো। তাই এই ক্ষেত্রে পার্টিকুলারলি আমাকে খেয়াল রাখতে হবে যে এই ব্যাপারটা যাতে কোনোভাবে এফেক্টেড না হয়, বিকজ দিস ইজ অ্যান ইউনিভার্সাল fact we are talking about. Okay, so that's why we will have to look out for the answer option, যেখানে কিন্তু আমার অন্যান্য যা পরিবর্তন ঘটুক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ইউনিভার্সাল ফ্যাক্টটা যাতে আনএফেক্টেড থাকে। ওকে, so let's look at the answer option. What do we have in number 1? He said that moon revolves round the earth. এখানে রিভলভসই আছে, কিন্তু একটা কার্ডিনাল মিস্টেক করে দিয়েছে। মুনের আগে এমনিতেই আমরা দ্য আর্থ দ্য মুন এরকম ভাবে বলি, যখন আর্টিকেল পড়েছিলাম তখন বলেছিলাম ইউনিক জিনিসের আগে আর্টিকেল দ্যটা ইউজ হয়। তো দ্য আর্থ দ্য মুন এরকম ভাবে যদি বলি, তো এখানে কিন্তু সেইটা মিসিং, এখানে মুনের আগে কিন্তু সেই আর্টিকেলটা নেই। দ্যাটস ওয়াই ইট ইজ নট দ্য কারেক্ট অপশন। নাম্বার বি, হি সেড দ্যাট, যখন আমরা ইনডাইরেক্টে করি তখন দ্যাট এর একটা উল্লেখ আসে। So he said that the moon revolves round the earth. Now this is perfect in every way. If you look at this sentence, he said that hello, the moon revolves round the earth. Since, like I said, this is an universal fact, so we will not change this thing. It will be the same way it is. So that has been completely kept like that. And that's why this is the correct answer. Let us also look at the other two. Let's see, just clarify করার জন্য। He said that the moon is revolving round the earth. Is revolving, first of all, তো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে হলে যে পাস্ট টেন্সে চলে যাওয়াটাই হচ্ছে, যেটা প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে পাস্ট টেন্সেই জেনারেলি চলে যায়, আনলেস দ্যার ইজ অ্যান এক্সেপশন। যেমন এখানে এক্সেপশন ছিল, ফাইন, এক্সেপশন না থাকলে প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্মে চলে যাবে। আর যেই ফর্ম অফ ভার্বটা থাকবে আমরা কিন্তু সেটাকে সেরকমই রাখবো। যেমন অরিজিনাল ভার্বটা আমার কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কেন করব, যেটা এখানে দেখানো আছে। ইজ রিভলভিং তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছে, যেটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তাহলে এটা ভুল হয়ে গেল। ফোর্থেরটা কি বলছে, হি টোল্ড দ্যাট, ওকে, হি টোল্ড দ্যাট দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ। এখানে টোল্ড কথাটা বলার কোনো প্রয়োজনই নেই, নট নেসেসারি অ্যাট অল। আচ্ছা, এই একটা জিনিসও বলে রাখি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে টোল্ড আর সেডের মধ্যে তফাৎটা কি আছে। আমরা যখন নর্মালি কথা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করি, তখন আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই সেডটাই ইউজ হচ্ছে, বিকজ সেডটা যদি আমি টেল বলি বা সে বলি, সেই দুটোরই কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই হচ্ছে সেড। ঠিক আছে, এবার হ্যাঁ, টেলের অবভিয়াসলি টোল্ড হতে পারে, কিন্তু সেটটাও হতে পারে, দ্যাট ইজ অলসো অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। কিন্তু টোল্ড কথাটা যদি আমি বলি, টোল্ড এমন একটা ভার্ব যেটা সাথে একটা অবজেক্ট ডিমান্ড করে। ঠিক আছে, আমি যদি বললাম হি সেড শি সেড বলে, সেড কি বললো সেই ডাইরেক্টলি বক্তব্যটাতে চলে যাচ্ছে, কিন্তু যে টোল্ড যে ভার্বটা আছে সেটা একটা ডাইরেক্ট অবজেক্ট চেয়ে বসে। হোয়াট ইজ আ ডাইরেক্ট অবজেক্ট? আমরা যখন নাউন কেস পড়েছিলাম তখন থেকে আমরা সাবজেক্ট অবজেক্ট নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা যখন ভার্ব করলাম সেখানেও ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্বের প্রসঙ্গ আসলো। আমি ইফ আই এম নট রং, আমি যখন প্রোনাউন পড়িয়েছিলাম আপনাদেরকে এবং নাউন কেস পড়িয়েছিলাম অবভিয়াসলি, এবং তারপরে আই থিঙ্ক সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের চ্যাপ্টারটাতেও আমি বলেছিলাম যে সাবজেক্ট যেটা হয়, সরি ভার্ব যেটা হয়, সেটা দু ধরনের তো অবজেক্ট নিতে পারে, একটা থাকে হুমের প্রশ্নের আর একটা থাকে হোয়াটের প্রশ্নে। তার মানে ভার্বকে আমি জিজ্ঞেস করছি যে অবজেক্টটা কি বা কে, তাই না? তো অবজেক্ট সাবজেক্ট নয়, কিন্তু আমরা এখানে ভার্ব এবং তার অবজেক্টকে নিয়ে যদি কথা বলি, তাহলে ভার্বের দু রকম অবজেক্ট হতে পারে। এক, যেটা হুম, WHOM, হুম, সেটার উত্তরে আসছে, আর আরেকটা হচ্ছে যেটা হোয়াটের উত্তরে আসছে। ঠিক আছে,
তো একটা রুল ছিল, আমি কোনো একটা ক্লাসে বোধহয় একটা এক্সারসাইজ করানোর সময় বলেও ছিলাম, যে রুলটা হচ্ছে যে ডাইরেক্ট অবজেক্ট আমরা কোনটাকে বলি, যেটা হুমের উত্তর দিয়ে আসছে। তার মানে অবজেক্ট যখন একটা মানুষ, মানে যার ওপরে যেই অ্যাকশনটা নিয়ে আমরা কথা বলছি ভার্বের দ্বারা, সেইটা অ্যাকশনটা যার ওপরে অ্যাপ্লাইড হচ্ছে, ঠিক আছে, যেই মানুষটির উপরে অ্যাপ্লাইড হচ্ছে, তো সেই হুমটাকে আমরা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট বলি। এন্ড ইন কেস এটার প্রসঙ্গটা কেন এসেছিল, যে যদি দুটো অবজেক্ট একসাথে থাকে হুম এবং হোয়াট, তাহলে প্রেফারেন্স হিসেবে আমাকে হুমের উত্তরকে আগে বসাতে হবে। যেমন আমি যদি বলি শি আস্কড মি আ কোয়েশ্চেন, ঠিক আছে, এবার আস্কড হুম, আস্কড মি, অ্যান্ড আস্কড হোয়াট আ কোয়েশ্চেন, তাহলে এই যে মিটা হলো এটা ডাইরেক্ট অবজেক্ট হলো, বিকজ হুমের উত্তরে আসছে। তো আপনারা দেখবেন প্রোনাউনে যে অবজেক্টিভ কেস আছে, সেইটা যা যা আছে সেটা ফার্স্ট পার্সন হলে মি হবে, সেকেন্ড ফার্স্ট পার্সন প্লুরাল হলে আস হবে, সেকেন্ড পার্সনটা ইউটাই থাকে, কোনো চেঞ্জ হয় না, থার্ড পার্সন হলে হিম, হার, ইট, দেম, এগুলোর মধ্যে কিছু একটা হবে। বাট অল অফ দিস আর pronouns acting as the direct object of the verb if any, যদি প্রয়োজন হয় তাহলে এগুলো ডাইরেক্ট অবজেক্ট হিসেবে আসবে। তো এই যে টোল্ড যে ভার্বটা নিয়ে আমরা কথা বলছি, এই টোল্ড এর ক্ষেত্রে একটা ডাইরেক্ট অবজেক্ট থাকতে লাগে। তো আমরা কি বলি, হি টোল্ড মি, টোল্ড হিম, টোল্ড আস, ঠিক আছে, টোল্ড দেম। ওকে, তাহলে টোল্ড এর সাথে একটা এই ডাইরেক্ট অবজেক্টের কিছু একটা উল্লেখ থাকে। আর যদি না থাকে তাহলে জাস্ট সেড বলে দেবো। এখানে কি কোনো ডাইরেক্ট অবজেক্ট আমরা পাচ্ছি? যদি থাকতো টোল্ড মি, টোল্ড আস, টোল্ড দেম, তাহলে টোল্ডটা হয়তো হতো। তো প্রশ্নটা আমার, প্রশ্ন না মানে ডাইরেক্ট স্পিচটার মধ্যেই থাকবে হি সেড টু মি, ঠিক আছে, বা এরকম ভাবে কিছু থাকবে যে আমাকে বললো বা তাকে বললো, অমুককে বললো, বা ডাইরেক্টলি কোনো মানুষের নাম দিয়েও থাকতে পারে, যে হি টোল্ড নেহা অর হি টোল্ড অজিত, কুড বি এনিবডি, কিন্তু একটা ডাইরেক্ট অবজেক্ট মানুষ কেউ থাকতে লাগে, ঠিক আছে। তো সেটা যদি না থাকে তাহলে টোল্ড এর ব্যবহারটা অ্যাবসলিউটলি আননেসেসারি। তো এই প্রশ্নটা আমি পেয়েছি এবং ইট ইজ কোয়াইট আ ভ্যালিড কোয়েশ্চেন, যে কোথায় সেড বলবো কোথায় টোল্ড বলবো। টোল্ড এর সাথে একটা অবজেক্ট অ্যাসোসিয়েটেড থাকবে, যদি না থাকে ডাইরেক্ট অবজেক্ট মাইন্ড ইউ, যদি সেটা না থাকে তাহলে টোল্ড বলবেন না, তাহলে সেডই বলবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। লেটস নাও লুক ইনটু দ্য নেক্সট ওয়ান। তাহলে আমাদের এটাতে কারেক্ট আনসার কি হলো আরেকবার দেখে নিচ্ছি। কারেক্ট আনসার হলো এখানে আমাদের বিটা, যেখানে যেইটা বললাম ইউনিভার্সাল ফ্যাক্টর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা অ্যাবসলিউটলি এখানে প্রাধান্য দিয়ে করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, I said to her, okay, I said to her, have you learned your lesson? Okay, so এখানে কি আছে, এখানে বলছে I said to her, have you learned your lesson? দেখা যাচ্ছে যে এখানে যে বক্তা আছে সে একজন পার্টিকুলার কাউকে কোনো একটা বক্তব্য বলেছেন বা বলছেন। তো আই হচ্ছে আমার সাবজেক্ট এবং তিনি মানে হার বলে কাউকে একজনকে উদ্দেশ্য করে কোনো একটা কথা বলছেন। কিন্তু আমি এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেখানে আমি দেখছি যে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, হ্যাভ ইউ লার্নড ইওর লেসন, কিন্তু কোয়েশ্চেন মার্ক নেই। কিন্তু এটা হয়তো আপনাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া থাকবে, এরকম থাকতেই পারে, বিকজ আই হ্যাভ সিন সাচ ফরম্যাট, কি বক্তব্যটা আমার যেহেতু এরকম ভাবে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচে, তো ওইখানে আমি কোয়েশ্চেন মার্ক নাও যদি দিই, বাট ইট ইজ মানে implying that it is a question is being asked to someone, isn't it? So if that is the case, and to make things easier, look, all the indirect answer options also have asked, because বোঝাই যাচ্ছে যে একটা প্রশ্ন করা হচ্ছে, হারকে জিজ্ঞেস করেছেন আই। ওকে, তাহলে এবার কিভাবে আমি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে একটা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। এবার যখন প্রশ্ন করা হয়, যখন আমি আপনাদের সাথে
ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন কিরকম হয়, তখন একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে যেই প্রশ্নগুলোর ইয়েস বা নোতে জবাব আসতে পারে সেগুলোকে আমরা ইফ বা ওয়েদার দিয়ে ইন্ট্রোডিউস করি। মানে প্রশ্ন তো অনেক রকমেরই হতে পারে, কিন্তু প্রশ্ন যদি এরকম হয় যেটাতে যাকে প্রশ্নটা করা হচ্ছে তিনি হ্যাঁ কিংবা নাতে ডাইরেক্টলি উত্তর দিতে পারবেন, সেটা হয়তো দেবেন না, বাট রিপোর্টিংটা যখন হবে সেই রকম একটা প্রশ্ন যেটা হ্যাঁ বা নাতে উত্তর একটা হতে পারে। যে আমি কাউকে জিজ্ঞেস করলাম যে যেমন এই প্রশ্নটাই আছে, ঠিক আছে, why go anywhere else, we have a question just like that, have you learned your lesson, ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি তোমারটা পড়েছো কিনা, তাই না? তো এই প্রশ্নটার উত্তর তো হ্যাঁ কিংবা নাতে হতেই পারে, যে হ্যাঁ পড়েছি বা না পড়িনি, isn't it? তাহলে এই যে ইয়েস নো কোয়েশ্চেন গুলো আমি তাহলে যখন এরকম প্রশ্ন পাবো যেগুলো হ্যাঁ বা নাতে উত্তর যেটার হতে পারে, সেই প্রশ্নগুলোকে যখন আমি রিপোর্ট করব সেখানে অবশ্যই যেন ইফ বা ওয়েদার এই দুটোর মধ্যে কিছু একটা থাকে। ওকে, সো ফার্স্ট থিং আমরা ওটাই দেখে নিলাম যে ইফ বা ওয়েদার এর মধ্যে দিয়ে কিছু একটা থাকতে হবে, সেভাবেই কিন্তু আমরা প্রশ্নটা করব। আচ্ছা, আরেকটা জিনিস কি, যে আমার এখানে কিছু প্রোনাউন রিলেটেড চেঞ্জেস হবে, কেননা এখানে যে হার্টটা আছে সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে শি, ঠিক আছে? কেননা প্রশ্নটা এই হারকে করা হচ্ছে, তো সেই জায়গাগুলো যাতে ঠিকঠাক থাকে কিনা we'll have to check. Let's look at answer number 1. I asked to her whether she had learned her lesson. Now যখন ইন্ট্রোডিউস করছি একটা ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সকে, সেই ক্ষেত্রে আমি টু বলতে পারি, দ্যাটস ওয়াই মানে ইন দ্যাট কেস আই ক্যান সে টু, যে আই আই সেড টু হার অথবা আই সেড টু দেম অর সামথিং। কিন্তু যখন আমি এটাকে রিপোর্ট করব তখন এই টুটা কিন্তু আননেসেসারি হয়ে যাবে। এই টুটাকে তখন আমি বলবো না, পার্টিকুলারলি when I'm asking a question, why would I say I asked to her? I will directly say I asked her, isn't it? এই টুটা ওয়াজ নেসেসারি বিকজ সেড টু বলতে পারি, কিন্তু আস্ক টু কিন্তু বলতে পারি না। প্রেপোজিশনের ইউজের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে যেখানে যেই ধরনের ভার্বগুলোর সাথে প্রেপোজিশন প্রয়োজন আছে সেখানে প্রেপোজিশন ইউজ করব, যেখানে দেখা যাচ্ছে যে সেই ভার্বটা ডাইরেক্টলি একটা অবজেক্ট নিতে পারছে, তাই না? যেমন asked her, asked him, asked them, could be anything, but you can directly acquire a direct object ask কে দিয়ে, সেখানে তো টু লাগার কোনো প্রশ্নই নেই, টু এর কোনো কাজ নেই সেখানে, so we will not use to, তাহলে এই টুটা was unnecessary, that's why not this one, you should not say this one, rather answer option this one is unnecessary, so this became a bad option, so we are not going to take this one. Next one, I asked her, ঠিক আছে এই অবধি ঠিকই এলো, I asked her that, that, এবার এই দ্যাটটাতে প্রবলেম, এখানে দ্যাটের জায়গায় হবে ওয়েদার কিংবা ইফ, ওয়াই সেটাও বললাম আপনাদেরকে, যে যেই প্রশ্নটা করা হচ্ছে সেটার একটা হ্যাঁ কিংবা না হতে উত্তর হতে পারে, ঠিক আছে? সেটা যদি সম্ভব তাহলে আমি কিন্তু এখানে ইফ বা ওয়েদার বলবো, দ্যাট বলবো না, তাহলে এখানে প্রবলেম হয়ে গেল এই দ্যাটটাকে দিয়ে। এখানে যদি একটা ইফ থাকতো বা যদি ওয়েদার থাকতো তাহলে সেটা ঠিক হতো, কিন্তু দ্যাট বলে হবে না, ঠিক আছে? এই দ্যাটের জায়গাটাতেই ইফ বা ওয়েদারটা আসবে। ওকে, আচ্ছা, থার্ডে কি বলছে, আই আস্কড হার whether she had learned her lesson. This is the correct answer. How can I say this? Because look at the format. I asked her, এই অবধি তো ঠিকই আছে, ওয়েদারটাও চলে এলো এটাকে কেটার করে, ওয়েদারও চলে এলো, she had learned her lesson. Now look at this sentence. The original direct speech sentence is in present perfect tense. Have learned বলেছে, ঠিক আছে? have learned বলেছে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এখানে ইউ এর আগে গিয়ে হ্যাভটা বসেছি, যেটা সবসময় হয়, ক্যান ইউ ডু দিস, can you give me this thing, or if I say will you open the door for me, so
যে মোডালটা থাকে বা যে অক্সিলারি ভার্বটা থাকে বা হ্যাভ ইউ গন টু দ্য ডক্টর যাই বলি, আমরা কিন্তু ওই মেন ভার্বের সাথে যে মানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটা থাকে সেটাকে আগে নিয়ে চলে আসি, তাই না? সেটাকে আগে নিয়ে চলে আসি। এই ক্ষেত্রেও তাই হয়েছে, বিকজ ইন্টারোগেটিভ ফরম্যাটে আছে, কিন্তু যখন রিপোর্ট করছি ওটাকে তখন আবার সে অরিজিনাল ফরম্যাটে চলে যাবে। ঠিক আছে, নাও এই যে ইউটা আছে, হোয়াট ইজ দিস ইউ? এই ইউটাই হচ্ছে এই হার, তাই না? কি আই হারকে জিজ্ঞেস করছে যে তুমি কি তোমার পড়াটা পড়েছো? তো এইটা যখন ইউটা আছে, এটাকেও আমার চেঞ্জ করতে হতো, সেই ইউটা শি চলে এসছে, তাই না? যে আই আস্কড হার ওয়েদার শি হ্যাড লার্নড হার লেসন, বিকজ এই ইউটা হচ্ছে সেই মেয়েটি, ধরে নিলাম মেয়েটি বিকজ হার। তো সেই মেয়েটি যাকে প্রশ্নটা করা হচ্ছে, তাহলে ইউটা এখানে শি হয়েছে, এটা ঠিক হয়ে গেল। ওয়েদারের ব্যাপারটাও ঠিক আছে, বিকজ ওই ইফ বা ওয়েদার দিয়ে যেটা হয় বললাম সেটাও ঠিক আছে। আর হ্যাড লার্নটাও ঠিক আছে, বিকজ এই হ্যাভ লার্নটা বেসিক্যালি যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাচ্ছে, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর এটা হয়ে গেল কিসে? পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, বিকজ চেঞ্জ হচ্ছে না, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ট্রান্সফরমেশনটা হচ্ছে, ডাইরেক্ট এটা ইনডাইরেক্ট, তাহলে obviously চেঞ্জটা তো হতেই হবে। we have already discussed that in our previous class on indirect speech. so present perfectটা চেঞ্জ হয়ে চলে যাবে, চেঞ্জ এইটুকুই হবে যে হ্যাভটা হয়ে যাবে হ্যাড। ওকে, তাহলে এখানে হ্যাডটা, এই হ্যাভের এলিমেন্টটা এখানে হ্যাড হয়ে গেল। ওকে, বাকি ঠিকই থাকবে, বিকজ এটা বেসিক্যালি V3, যেহেতু এটা পারফেক্ট টেন্সে, এটা V3 একই থাকবে, নো প্রবলেম। আর ইয়রটা হয়ে যাবে হার, বিকজ এখানে শি যদি ইউ হয় তাহলে ইয়র কি হয়ে যাবে, বিকজ এটা একটা পজেসিভ প্রোনাউন, তাই না? পজেসিভ প্রোনাউন গুলোকেও ঠিকঠাক ধরেই আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো ইয়র লেসনটা হয়ে যাবে হার লেসন, ঠিক আছে? তো তোমারটা হয়ে যাবে তার। তো ডাইরেক্টলি বলেছিলাম তুমি কি তোমার পড়াটা পড়েছো, যখন প্রশ্ন করছি, যখন ইনডাইরেক্টলি বলছি, রিপোর্ট করছি, তখন কি বলবো? যে তিনি বা আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি তার পড়াটা পড়েছে, তো তোমারটা তার হয়ে যাচ্ছে, তাই না? সেই লজিকে ইয়রটা হয়ে গেল হার, তাহলে এইটাও ঠিক হলো। তাহলে সব কটা এলিমেন্ট ধরে ধরে যদি আমরা চেক করি, প্রত্যেকটা একদম মিলে গেছে, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আর তাও একবার ডিটা দেখে নি কি আছে। I asked her whether she has learned her lesson. See, big mistake. Have তো has কখনো হবেই না, তাই না? কেননা এখানে, এইখানে আমি যদি মানে থার্ড পার্সনের উল্লেখ আছে ঠিক আছে, কিন্তু প্রশ্নটা এরকম ভাবে করা হচ্ছে হ্যাজ ইউ লার্নড ইউর লেসন, তো আমি ডাইরেক্টলি বলিনি, সেটা বলা সম্ভব না। হ্যাভ ইউ লার্নড ইউর লেসন, কোয়াইট সিম্পল। তো সেখানে থার্ড পার্সন আসে বলেই যে হ্যাজ বসবে তার কিন্তু কোনো মানে নেই, এবং প্রেজেন্ট টেন্সে তো বসবেই না, পাস্টে সব একরকম হয়ে যায়। তাহলে হ্যাভ থেকে থাকুক, হ্যাজ থেকে থাকুক, সেটা হ্যাডই হয়ে যাবে, যেটা এখানে হয়েছে indirect speech. And so this is the third one. C is the correct answer. Okay. Okay. Now coming to number 3. কি আছে এখানে? রাম says to me you are smart. তাহলে রাম আমাকে বলে, কথাটা রাম আমাকে বলে, ঠিক আছে? তাহলে saysটাকে আমি tells বলতেই পারি, says বলছে যেহেতু সেটা আমি said বলবো না। কেন বলবো না? বিকজ এই যে কথাটা রাম আমাকে বলে, সেজ, যেই জিনিসটা মানে ফ্রিকুয়েন্টলি হয়, রাম কিন্তু এটা আমাকে একবার বলে ছেড়ে দেয়, যে সে একবারই আমাকে কোনো কালে বলেছিল, গত বছর বলেছিল বা অনেক দিন আগে, বা যখন আমরা স্কুলে পড়তাম একসাথে তখন বলেছিল যে যে আমি স্মার্ট, তারপরে আর কোনোদিনও সেই কমপ্লিমেন্টটা সে আমাকে দেয়নি, সেটা না। রাম প্রায়শই আমাকে বলে, এবং প্রায়শই বলে বলেই এখানে বলছে রাম সেজ টু মি, যে সে আমাকে বলে, বলে মানে রিপিটেডলি বলে। যখন দেখবেন যে এরকম কোনো কথা হচ্ছে, যেমন ইউনিভার্সাল ফ্যাক্টের ক্ষেত্রে বললাম যে একটা এক্সেপশন কাজ করে, এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু একটা এক্সেপশন কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে যে যখন এমন একটা কথা আমরা আলোচনা করছি, যে জিনিসটা
যিনি বক্তা, যিনি সাবজেক্ট, তিনি সেই কথাটা যদি প্রায়শই বলেন, ঠিক আছে, যে অন আ রেগুলার বেসিস বলেন বা অ্যাজ আ হ্যাবিট বলেন, বা যে জিনিসটা মানে মানে কি বলবো, যেটা যখন তিনি বলেছেন তখনও সেটা অ্যাপ্লিকেবল, আবার যখন সেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে করছি তখনও অ্যাপ্লিকেবল, তার মানে সেন্টেন্সটার যে বেসিক এসেন্সটা সেটা চেঞ্জ হয়ে যায়। তো যদি সেরকম কোনো একটা বক্তব্য থাকে তাহলে আমি আননেসেসারিলি জাস্ট ফর দ্য সেক অফ ট্রান্সফর্মিং দ্য সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আমি ওটাকে পাস্ট টেন্সে করে দেবো না ব্যাপারটা। এর জন্য করবো না যে তাহলে ওটা কিন্তু একটা ওয়ান টাইম কখনো বলেছিল সেই ব্যাপারটা হয়ে দাঁড়াবে, কিন্তু ব্যাপারটা সেটা না, সে আগেও বলেছে এখনো বলে, তাই না? তাহলে শেষ যদি আপনারা পান কোথাও যদি এরকম রয়েছে যেমন এখানে রয়েছে, সেটাকে কিন্তু ট্রান্সফরমেশনটা ওরকম ভাবেই রাখবেন যেমন এখানে রয়েছে, এবং টু মেক থিংস ইজিয়ার এখানে সবগুলোই দেওয়া আছে। সি ইট ইজ নট লাইক কি এত কনফিউজিং দেবে যে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? টায়ার টু এর পরীক্ষাতেও কিন্তু ইজি জিনিস আসে, কেননা ট্রান্সফরমেশন সেন্টেন্সেস প্রচুর আসে, তো লেংদিও হয় কোয়েশ্চেন টায়ার টু এর এসএসসি সিজিএল এর, কিন্তু একটু যদি কমন সেন্স ইউজ করেন খুব ডিফিকাল্টি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় না যে হচ্ছে, যে সব সেন্টেন্স মারাত্মক ডিফিকাল্ট সেটা সব সময় হয় না। ওকে, কি হচ্ছে এখানে, বলছে রাম বলে, তো বলেটাকে আমি এবার যখন ইনডাইরেক্টলি ট্রান্সফর্ম করছি তাহলে সেটাকে আমি বলে দেবো রাম টেলস, ঠিক আছে? আর টেলস টু মি হয়ে যাবে, সরি টুটা যেটা আছে সেটা আর টু এর দরকার হবে না, বিকজ আমি আগেও বলেছি টোল্ড মি, টেলস মি ডাইরেক্টলি আমরা বলতে পারি, আস্কড মি ও আস্কড টু মি, টেলস টু মি, টোল্ড মি, নট নেসেসারি অ্যাট অল, ঠিক আছে? ইউ ক্যান মেক ইউজ অফ টু উইথ সে অর সেড, said to me, says to me, okay, but it is not necessary to say tells to me, দরকার নেই tells me, told me, asked me, ঠিক আছে, অ্যাডভাইসড মি। সো রিপোর্টেড ভার্ব গুলো অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রোনাউন ফ্রি হয়, দরকার লাগে না, বিকজ ডাইরেক্ট অবজেক্ট কাকে বলছে, কথাটা বলছে এটা কাকে, তার কথাটা যদি ডাইরেক্টলি চলে আসে তাহলে ইট ইজ নট রিকোয়ার্ড এট অল, যেমন এই কেসে হয়েছে, এবং থ্যাঙ্কফুলি উই ডোন্ট হ্যাভ এনি টেল টু বলে কোনো অপশন, সো অল অফ দিস আর দ্য সেম অনলি প্রথম পার্টটা। তারপরে যেটা আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে, রাম সেজ টু মি ইউ আর স্মার্ট। এবার এই যে কথাটা বললাম এটা যদিও একটা ইউনিভার্সাল ফ্যাক্ট না, কিন্তু এটা একটা হ্যাবিচুয়াল জিনিস আর কি, মানে বক্তা যদি বলি, দ্য পার্সন হু ইজ স্পিকিং, তিনি প্রায় সময় এই কথাটা বলেন, তাই না? তো ওই কথাটাকে আমি পাস্টে নিয়ে যাব না, কেননা সেটা যখনই বলেছেন তখন যেমন অ্যাপ্লিকেবল, আমি রিপোর্ট করছি যার কাছে সেই সময়ও কিন্তু এই কথাটা অ্যাপ্লিকেবল অতটাই, তাই না? সো আমি এটাকে আননেসেসারি পাস্টে নিয়ে যাব না, যে সে আমায় বলে যে আমি স্মার্ট, দেখুন বাংলা করলে তাই হচ্ছে, বা হিন্দিতে যদি বলি কি ও মুঝে বলতে হ্যাঁ कि मैं स्मार्ट हूँ। Now, if you say like this, you are talking in reported speech only, you are talking in indirect speech only. যে সে আমায় বলে যে আমি স্মার্ট, वो मुझे बोलते हैं कि मैं स्मार्ट हूँ, तो इसमें अगर मैं इसको पास बना देती हूँ तो उसने मुझे बोला था कि मैं स्मार्ट, ऐसा नहीं है। तो I will maintain that order only because this is something which this person Ram says very often. Okay, that's why I will keep it as it is. You are smart থাকে I am smart হয়ে যাবে, কেন? বিকজ এই যে ইউটা আছে না, এই ইউটাকে, রাম তো হচ্ছে বক্তা আর মি আমি, তাই না? তো কথাটা যখন আমাকে বলা হচ্ছে তাহলে আমি কিভাবে রিপোর্ট করব, সে আমাকে বলে যে আমি স্মার্ট, তাহলে আমি স্মার্ট মানে কি, आई एम स्मार्ट। वो मुझे बोलते हैं कि मैं स्मार्ट हूँ, मतलब क्या है कि मैं स्मार्ट हूँ, मतलब आई एम स्मार्ट, है कि नहीं? बात तो मुझे लेके हो रही है, इसीलिए अगर ट्रांसफॉर्म करना है तो यू को मुझे आई बनाना पड़ेगा, और आर को मैं एम बना दूंगी, क्योंकि ये आई के साथ एम जाता है, आर तो नहीं जाएगा, है ना? तो प्रोनाउन रिलेटेड चेंजेस हो गया, लेकिन जो एसेंस ऑफ द सेंटेंस है वो परफेक्टली ए ने कैप्चर किया है। तो मैं एक बता देती हूँ, एंड लेट्स जस्ट एक्सप्लोर कि व्हाट आर द अदर ऑप्शंस।
Ram tells me that he is smart. No, Ram is not talking about himself. Ram is talking about me. Okay? So Ram ने मुझे बोला है, मुझे ये कॉम्प्लीमेंट दी है, खुद को कॉम्प्लीमेंट नहीं दिया है. तो ही इज स्मार्ट वो कभी बोला नहीं है, या बोला होगा तो ये सेंटेंस में उसका कोई जिक्र नहीं है, तो इसीलिए ये नहीं होगा. राम टेल्स मी दैट ही वाज स्मार्ट, ये तो और भी नहीं होगा, है ना. कुछ राम ने अपने बारे में बताया ही नहीं, मेरे बारे में बोला है. राम टेल्स मी दैट आई शैल बी स्मार्ट, मतलब मैं अभी शायद स्मार्ट नहीं हूँ, बाद में हो जाऊंगी, ऐसा भी बात नहीं है. वो जनरली मुझे बोलते हैं कि मैं स्मार्ट हूँ. तो दैट हैज बीन ब्यूटीफुली कैप्चर्ड इन सेंटेंस नंबर 1. ओके, अच्छा, नेक्स्ट वन.